দ্য বাংলাদেশ ডায়ালগ এটি নতুন একটি প্ল্যাটফর্ম, একটি ডায়ালগ প্ল্যাটফর্ম, যা আমরা বলছি জুলাই 2024-এর বিপ্লবের গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে আমাদের জন্ম। এই বিষয়ে ফার্দার কথা বলতে আমাদের সামনে এখন আসবেন দ্য বাংলাদেশ ডায়ালগের পরিচালক মেহেরবা সাবরিন। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আবারও দুঃখ প্রকাশ করে নিচ্ছি আমাদের যেই যান্ত্রিক বিভ্রাটের কারণে বিলম্ব হলো সেজন্য। যেটা নিয়ে আমরা কথা বলছি, যেখানে এসে আজকে আমরা দাঁড়িয়েছি, দ্য বাংলাদেশ ডায়ালগ, অবশ্যই জুলাইয়ের গণ অভ্যুত্থানের কারণে, জুলাইয়ের গণ অভ্যুত্থানের ভিত্তিতে এর জন্ম। এটাকে আমরা ডায়ালগ প্ল্যাটফর্ম বলছি। গত 15 বছরেরও বেশি সময় ধরে আমরা বাংলাদেশের নাগরিকরা এমন একটা শাসন ব্যবস্থার অধীনে বাস করে এসেছি যেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গেছে এবং দুর্নীতির যে সংস্কৃতি সেটা বিভিন্ন জায়গায় তৈরি হয়ে গেছে। এবং এই জায়গাটা থেকে যখন আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানটা দেখলাম এবং আমরা দেখলাম যে শত সহস্র মানুষের প্রাণ চলে গেল, তাদের ত্যাগ তিতিক্ষার প্রতি সম্মান জানিয়ে এবং আমাদের অতীতের যে ভুল, গণতন্ত্রকে রক্ষা করতে না পারার যে ভুল, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে গণতান্ত্রিক শাসনের দিকে অগ্রসর হওয়ার চলমান যাত্রাকে সমর্থন করে আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি। আজকে দ্য বাংলাদেশ ডায়ালগের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা প্রথম যে সংলাপের আয়োজন করেছি তার সে বিষয়টি হলো বাংলাদেশে গণতন্ত্রের বাস্তবতা এবং ভবিষ্যৎ রূপরেখা। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন ডক্টর জাহিদুর রহমান, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং শিক্ষক। আমাদের সাথে আছেন তরুণ অধিকার কর্মী সায়েদ আবদুল্লাহ এবং আমাদের নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন। আমাদের নাগরিক অধিকার ও গণতন্ত্রের যে সংস্কৃতি গড়ে তোলার প্রচেষ্টা, সেখানে আমাদের আজকের অতিথিদের অবদান আমরা সবাই জানি। আমি যদি খুব সহজ সাবলীল ভাষায় বলি যে ভোটের মাধ্যমে যে গণতন্ত্রের সংস্কৃতির সাথে আমরা পরিচিত বা আমাদের সাধারণ জ্ঞান আছে, সেই ভোটের মাধ্যমে জনগণের অনুমোদন ছাড়া অনির্দিষ্টকাল ধরে রাষ্ট্র ক্ষমতাকে আঁকড়ে থাকাটা কিন্তু একটা চরম অপরাধ। এবং এই জায়গায় এই অপরাধে যারা সক্রিয় সমর্থন দেন, তাদের অপরাধের মাত্রাটা আরও বড়। সেখান থেকেই ইতিহাসের শিক্ষা বলে যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করা, বিশেষ করে তাকে ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যাওয়া, একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। একটা সাংঘাতিক ব্যাপার হলো যে আমরা যদি এই প্রক্রিয়ার চলমান গতিকে সমর্থন না করি, আমরা আসলে এটা অনেক সময় অনুধাবনও করতে পারবো না। আর গণতন্ত্রকে একটা জীবন ব্যবস্থা হিসেবে আত্মস্থ করা আর মানুষের যে স্বাধীনতা অধিকার, সেটা রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, ধর্মীয় হোক, সাংস্কৃতিক হোক, এই অধিকারকে সম্প্রসারিত করার জন্য নিরন্তর লড়ে যাওয়াই গণতান্ত্রিক সংস্কৃতির মূল শিক্ষা। আমাদের দ্য বাংলাদেশ ডায়ালগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে আমাদের ভলান্টিয়াররা আপনাদের হাতে যে ব্রোশিয়ার পৌঁছে দিয়েছেন, সেখানে আমি নিশ্চিত আপনারা দেখেছেন যে আমরা আগামীতে বিভিন্ন ধরনের পরিকল্পনা করেছি। সংলাপ এবং বিতর্ক আয়োজন, পলিসি ডেভেলপমেন্ট সংক্রান্ত কাজ করা, তরুণ এবং যুবকদেরকে আরও বেশি সংগঠিত করা এবং সচেতনতা বৃদ্ধি করা। আমাদের ইনক্লুসিভ একটা অ্যাপ্রোচও আছে এই প্ল্যাটফর্মের, অ্যাজ ওয়েল এজ আমরা গবেষণা, প্রকাশনা, প্রচারণার দিকেও চিন্তা করছি, এদিক দিয়েও আমরা অগ্রসর হতে চাই। আমি আর বেশি সময় নেব না। আমরা আসলে এমন একটা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি, দ্য বাংলাদেশ ডায়ালগ, যেখানে উন্মুক্ত ও সচেতন সংলাপ জনগণের প্রকৃত আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। আজকে আমার সামনে যারা বসে আছেন, আপনারাই সেই আকাঙ্ক্ষার কাণ্ডারি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটা নিরাপদ, জনকল্যাণমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মেহেরবা সাবরিন। এই মুহূর্তে আমাদের সামনে আসছেন তার বক্তব্য উপস্থাপন করতে দ্য বাংলাদেশ ডায়ালগের আরেকজন পরিচালক আসলাম বেগ সাহেব। প্রিয় সুধী,
ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আজকে আমাদের বাংলাদেশ ডায়ালগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমাদের অতিথিরা প্রত্যেকেই নিজ নিজ পরিচয়ে পরিচিত আপনাদের সবার কাছে, তাদের পরিচয় নতুন করে তুলে ধরার কিছু নেই। তো আমরা আমাদের প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠান যেহেতু আজকে, তা আমি দুটো কথা বলতে চাচ্ছি। আমাদের প্ল্যাটফর্মের মিশন, ভিশন এবং আমাদের প্ল্যাটফর্মের ফিলোসফি নিয়ে। প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা ফিলোসফি থাকে। তো বাংলাদেশ ডায়ালগের নামটা এসছে গ্রিক শব্দ ডায়ালগ থেকে, দ্য বাংলাদেশ ডায়ালগ। তো গণতন্ত্রের যে বর্তমান ফরমেশনটা আমরা দেখি, হ্যাঁ, এটা কিন্তু গ্রিস থেকে এসেছে। গ্রিস যে নগর রাষ্ট্রগুলো ছিল, সিটি স্টেট, সেখান থেকে এসছে। সেখানে গণতন্ত্রের যে চর্চা সেটা বিকশিত হয়েছে কিন্তু ডায়ালগের মধ্যেই। যদিও বর্তমান যে গণতন্ত্রের রূপ সেখানের সাথে সম্পূর্ণভাবে রিলেট করতে পারবো না আমরা সেটা, কিন্তু তবুও মোটা দাগে বলা যায় যে গণতন্ত্র এবং ডায়ালগ দুটো কিন্তু একে অপরের পরিপূরক বা একে অপরের বেঁচে থাকার একটি সিম্বায়োটিক রিলেশনশিপ তারা মেনটেন করে। তো আমরা আমাদের বিগত 16 বছরের যে স্বৈরাচারী ব্যবস্থা, সেখানে গণতন্ত্রে যে তথাকথিত গণতন্ত্রে আমাদের ইয়েটা কোথায় ছিল, ডায়ালগটা। আমরা সর্বোচ্চ দেখেছি ডায়ালগের অনুপস্থিতি। গণতান্ত্রিক যে সমাজ, সেই সমাজে একতরফা ন্যারেটিভ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এবং সেই ন্যারেটিভে হয়েছিল কিন্তু স্বৈরাচারের যে শোষণ, সেই শোষণের মূল হাতিয়ার। তো আমরা সেটা ভাঙতে চাই। আমরা সমাজের বিরাজমান যে বিভিন্ন পক্ষ, সবাই সবসময় অবশ্যই একমত হবে না, এবং একমত হওয়া প্রত্যেকটা গোষ্ঠীর মধ্যে কিন্তু ছোট ছোট ক্লাস্টার থাকে। এক একজন এক এক রকম কথা বলতে চায়। তাদের মধ্যে দূরত্বটা ঘোচানোর জন্য, তাদেরকে একে অপরের কাছাকাছি নিয়ে আসার জন্য, সিঙ্গেল পলিটি গড়ে তোলার জন্য কিন্তু ডায়ালগ প্রয়োজন। আমরা সেটা উপলব্ধি করি, এবং আমরা যেটা উপলব্ধি করি সেটা হলো যে সরকারের একার দায়িত্ব না দেশে সিঙ্গেল পলিটি গড়ে তোলা। দেশে একমাত্র একটা শক্তিশালী রাষ্ট্রনীতি বিনির্মাণ করতে হলে সচেতন নাগরিকদেরও প্রয়োজন। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে রাষ্ট্রের বিরাজমান বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন বিবাদের উত্তর খোঁজা, নিজেদেরকে প্রশ্ন করা এবং নিজেরাই একটা উত্তর খুঁজে বের করে নিয়ে আসা। আজকে আমাদের যারা অতিথি আছেন তারা প্রত্যেকেই কিন্তু বিরাজমান বিগত দিনের যে স্বৈরাচারী শাসনের রুদ্ধশ্বাস যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যেও তারা নিজেদের কণ্ঠ জারি রেখেছেন, নিজেদের বক্তব্য জারি রেখেছেন, এবং ক্ষুরোদার যুক্তির মাধ্যমে তারা কিন্তু এই স্বৈরাচারী শাসনের ন্যারেটিভকে তারা ইনভ্যালিডেট করেছেন। আজকেও আমরা তাদের কাছে তা আশা করি, এবং আশা করি যে ভবিষ্যতেও এই চর্চা রয়ে যাবে, কন্টিনিউ করবে, এবং আমরা সবাই সেখানে অংশগ্রহণ করব। বাংলাদেশ ডায়ালগ ভবিষ্যতেও এই ধরনের আরও অনেক অনুষ্ঠান আয়োজন করবে, এবং আমাদের কলেবর বাড়াবো আমরা। আজকে যারা আছেন অতিথিদেরকে আমি বলবো যে তাদের দিকে তাকিয়ে আছে আমাদের সমাজ। তাদের সাথে কথা বলতে, তাদের কথা শুনতে, তাদেরকে প্রশ্ন করতে, সেখান থেকে আরও অনেক উত্তর বের হয়ে আসবে এবং আরও অনেক বক্তব্য বের হয়ে আসবে, বয়ান বের হয়ে আসবে। সেগুলোই হবে আগামী দিনের বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার মূল একটি চাবিকাঠি। ধন্যবাদ সবাইকে আজকে যারা এসেছেন, এবং আমি দুঃখ প্রকাশ করছি আমাদের অনুষ্ঠান শুরুতে বিলম্ব হওয়ার জন্য। আশা করি এখন একটি প্রাণবন্ত অনুষ্ঠান আমরা উপভোগ করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ আসলাম বেগ সাহেবকে। সুপ্রিয় সুধী, আমাদের মাঝে যেমন উপস্থিত আছেন সমাজের প্রায় সকল স্তরের বিভিন্ন নাগরিক প্রতিনিধি, সেই সঙ্গে আমি সবাইকে জানাতে চাই আমাদের সাথে আরেকজন উপস্থিত আছেন বাংলাদেশের স্বাধীন বিচার বিভাগের, যাকে আমরা জনক বলতে পারি, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব মাজদার হোসেন। সবাই একটু করতালি দিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ডায়ালগের উদ্বোধনী আলোচনায় উপস্থিত থাকার জন্য। এই পর্যায়ে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি রুবায়েত মান্নান রাফি, এক্সিকিউটিভ ডিরেক্টর দ্য বাংলাদেশ ডায়ালগ। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমার আগে যারা বলেছেন তাদের মধ্যে সুন্দর করে হয়তো আমি বলতে পারি না, বাট সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই যে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসনের শিকল ভেঙে আজকে আমরা এখানে আসতে পেরেছি। এটা আমাদের জন্য একটা বিশাল কৃতিত্বের, এবং আজকে আসলে আমরা যদি ইতিহাস
পর্যালোচনা করি যে বাংলাদেশের জন্য গণতন্ত্র কখনোই আসলে মসৃণ পথ না। আমরা বিভিন্ন চড়াই উতরাই সংকট চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকে এই গণতন্ত্র কখনো এক পা আগায় দুই পা পিছায়। সো আমরা আসলে দা বাংলাদেশ ডায়ালগ দিয়ে এটাই একটা মানে শুরু করতে চাই যে আমরা যাতে প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পেশাজীবী মানুষ, কৃষক শ্রমিক থেকে শুরু করে শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী, নাগরিক সংগঠক, রাজনৈতিক প্রতিনিধিগণ সবাই মিলে যাতে আমরা বসে সংলাপ করে মানে বিভিন্ন সংকট চিহ্নিত করে ওটা সমাধানের জন্য যাতে চেষ্টা করতে পারি। আর আমরা এখানে আজকে আমাদের শুধু 3 জন উপস্থিত আছেন, এর মধ্যে আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং ইউনিভার্সিটির টিচার ডাক্তার জাহেদুর রহমান। সো জাহেদ ভাইকে আসলে আমি পার্সোনালি একটু থ্যাঙ্কস দিতে চাই যে উনি আসলে আমার মায়ের মতো একজন অসাধারণ গৃহিণীকে রাজনৈতিক বিশ্লেষক করে তুলেছেন। ওনার ভিডিও না দেখে আমার মা ঘুমায় না, হ্যাঁ, এবং পরের দিন সকালে সেটা নিয়ে আলোচনা করে। আরও উপস্থিত আছেন সায়েদ আবদুল্লাহ, আমাদের হালের সেন্সেশন বলা যায় যাকে, এবং সামন্তা শারমিন আপু। সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। সো দ্য বাংলাদেশ ডায়ালগ আসলে আমাদের একটি প্ল্যাটফর্ম আমরা করতে চাচ্ছি যেটা আমাদের গণতন্ত্রকে সুসংহত করার জন্য কাজ করতে চাই আমরা। এবং এই ক্ষেত্রে আমরা আশা করি যে আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট দিবেন, আমাদের ভুল ত্রুটি মাফ করবেন। আজকে আমাদের প্রথম প্রোগ্রাম, আজকে আমাদের আসলে শুরু থেকে একটু মানে ইলেকট্রিসিটির জন্য একটু প্রবলেম হয়েছে, এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সো আমি আর বেশিক্ষণ সময় নিব না। আমরা সবাই আশা করি যে আপনারা এরপরে 3 জন বক্তা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন, এবং সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। তো এই বলে বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ রুবাদ মান্নান রাফি। এই মুহূর্তে আমরা মূল আলোচনায় চলে যাব। আমি বিনীতভাবে অনুরোধ করছি ডক্টর জাহেদুর রহমান, সামন্তা শারমিন এবং সাইয়েদ আবদুল্লাহকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আমরা এই মুহূর্তে মূল আলোচনা শুরু করতে চাই। আমরা আসলে বাংলাদেশ ডায়ালগে আমরা রিসেন্টলি দেখেছি অতি সাম্প্রতিক যে বক্তব্যের আয়োজনগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলোতে একটা ফরম্যাট লক্ষ্য করছি আমরা যে আসলে এটা মূলত বক্তৃতার মতন হচ্ছে। সেক্ষেত্রে আসলে সংলাপ বা আলাপ আলোচনার বিষয়টা বেশি হচ্ছে না। তো আমরা একটা নতুন ফরম্যাটে আলোচনা শুরু করতে যাচ্ছি আর কি, যেখানে আমরা মনে হয় একটা ইন্টারেক্টিভ আলোচনা হলে যেখানে মাঝখান থেকে হয়তো দর্শকরাও ইনভলভ হতে পারবে, এরকম একটি আলোচনার প্রেক্ষিতে আমরা শুরু করতে যাচ্ছি। তো শুরু করবো আমার ডিপার্টমেন্টের জুনিয়র, ওর সাথে আমার একটা আলাদা সম্পর্ক আছে, কিন্তু এক্ষেত্রে অবশ্যই আমরা একটা প্রফেশনাল সম্পর্ক মেনটেন করবো। শুরু করছি সাইয়েদ আবদুল্লাহকে দিয়ে। সাইয়েদ আবদুল্লাহর কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী এই অবস্থায় এসেছি, তার প্রতিফলন কি আমরা পাচ্ছি? আপনি কি মনে করেন? ধন্যবাদ। এবং একই সাথে খুবই ভয়ানক একটা কোশ্চেন দিয়ে শুরু করেছে। আজকে আমি যদি মনে করি যে সরকার গঠনের পরে 1.5 মাসের মতো সময় অতিবাহিত হয়েছে, এই সময়ের ভেতরে আসলে কাউকে যদি আমরা সফলতা বা ব্যর্থতার মাপকাঠিতে মাপতে যাই, সেই ব্যাপারটা একটু জাস্ট ইন্টারাপ্ট করি। এটা সফলতা বা ব্যর্থতার মাপকাঠি না। আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স 1.5 মাস যেমন অপ্রতুল সময়, কিছু ক্যারেক্টারিস্টিক্স বোঝার জন্য 1.5 মাস কিন্তু যথেষ্ট সময় বলে আমার মনে হয়। আমি ওই জায়গাতে আসছি। তো আশাবাদী হওয়ার মতো অনেক কারণ ছিল, কিন্তু আমার কাছে মনে হয় আশার কথা যদি আমরা বেশি বলতে চাই, তাহলে যেটা হবে, বিগত দিনে শেখ হাসিনার আশেপাশে যারা থাকতো সবাই শুধু ছিল প্রশংসা করা ভার। আমরা সেই প্রশংসা করা ভার হতে চাই না।
আমার কাছে মনে হয় ক্রিটিক্যালি দেখার দরকার আছে। যেমন এই সরকারের একদম প্রাইমারি ডিউটি ছিল শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থান না, বিগত 15 বছরে যে দমন পীড়ন নিপীড়ন গুম খুন হয়েছে সেটা বিচার নিশ্চিত করা। এবং সেই জায়গাতে আমার যদি একান্তই ব্যক্তিগত অভিমতকেও জানতে চায়, আমি বলবো এইটা মারাত্মক রূপে তারা ফেইল করেছে। কারণ প্রথম আলোর গতকালের যে আমি একটা খবর দেখেছি, সেই জায়গাতে যেসব আওয়ামী সন্ত্রাসীদের, আমি খুব সচেতনভাবেই সন্ত্রাসী শব্দটা ব্যবহার করছি, যেভাবে তাদেরকে দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়েছে, তারপরে যদি আমরা বলি যে আমরা বিচার করতে চাই, তাহলে এই দুটা জনগণের যে আশা এবং তাদের যে কাজ, সেই কাজের ভিতরে ফারাক দেখা যাচ্ছে। আবার কিছু কিছু জায়গায় এই ধরনের একটা অভ্যুত্থান বলি বা বিপ্লব বলি, আপরাইজিং বলি, যেটাই হোক না কেন, তার পরবর্তীতে দেশের আইন শৃঙ্খলা যেভাবে ঠিক করার দরকার ছিল, আমার কাছে ক্রিটিক্যালি দেখলে মনে হবে সরকার সেই পদক্ষেপটা নেয় নাই। বরং এই সরকারের ভেতরে একটা মনোভাব দেখা যাচ্ছে, তারা কোনো কিছু হলে ছাত্রদেরকে এত বেশি প্রশংসা করছে। প্রশংসা করলে নরমালি আমাদের মতো বয়সে আমাদের ভালো লাগে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় যদি আমি বুঝবার চেষ্টা করি, এত প্রশংসার দরকার নাই। কারণ আপনি যে মুহূর্তে শপথ নিয়েছেন, তারপর থেকে আপনার আমরা ডিরেক্ট অ্যাক্ট দেখতে চাই, প্রশংসা আমরা শুনতে চাই না। সেই জায়গাতে ব্যর্থতাটা আছে। এবং সচিবালয় থেকে শুরু করে পুলিশের বিভিন্ন জায়গা থেকে শুরু করে যে ধরনের নিয়োগ বাতিল হওয়ার কথা ছিল, কেন এই সরকার প্রথম দিনই এসে যত চুক্তিভিত্তিক নিয়োগ আছে একটা প্রজ্ঞাপন জারি করে বিগত দিনে যত চুক্তিভিত্তিক নিয়োগ আছে বাতিল করে দেওয়া সম্ভব ছিল? সেটা কেন হয় নাই? এখনো কেন ডিসি নিয়োগ হলে 59 জন ডিসি কেন আওয়ামী সন্ত্রাসী ঘরানার হতে হবে? এখনো কেন বাংলাদেশের গোয়েন্দা যে লাইনটা আছে সেটা কেন ক্লিয়ার করা হয় নাই? এখনো কিভাবে দেশে এই যে এক্সট্রা জুডিশিয়াল টর্চার যেটা, সেটা কিভাবে এখনো হচ্ছে? বরং প্রত্যেকটা কাজ করার পরে যদি বারবার করে বলা হয় আমাদের আরো সময় দরকার, আরো সময় দরকার, সময় অনেক ক্ষেত্রে দরকার হতে পারে ফাইন্যান্সিয়াল ইস্যুতে, সময় দরকার হতে পারে বিভিন্ন পলিসি মেকিং ইস্যুতে, কিন্তু কেন যেন মনে হচ্ছে যেসব জায়গায় আমাদের ধরতক্তা মারপেরেক টাইপ কাজ করার কথা ছিল, সেই জায়গাতে অনেক বেশি মানে অ্যাডমিনিস্ট্রেশন চালানোর মতো না, বরং ক্রিটিক্যালি আমি বলতে গেলে বলবো এনজিও চালানোর মতো করে মানুষের দ্বারে দ্বারে যাব, বসবো, নেগোসিয়েট করব, একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। আর ইন দ্য মিন টাইম যারা বিগত দিনের বেনিফিশিয়ারি ছিল তারা কিন্তু সেই সুযোগটা বের করে নিচ্ছে। সো এই জায়গাতে আমি বলবো সরকারকে দেখার জায়গাটা খুবই ক্রিটিক্যাল হওয়াটা উচিত। ধন্যবাদ সাহেদ আব্দুল্লাহ, খুবই প্রাসঙ্গিক কথা বলেছেন। আমি সামন্ত শামিল আপুর কাছে জানতে চাই, একটা প্রাসঙ্গিক প্রশ্নের মাধ্যমে শুরু করতে চাই। আপনাদের নাগরিক কমিটি যখন গঠিত হলো, নাগরিক কমিটি গঠিত হওয়ার সময় এর লক্ষ্য হিসেবে যে জিনিসটা বলা হয়েছে, অন্তত পত্রপত্রিকায় যেটা এসেছে, তা হচ্ছে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রের সংস্কার ও পুনর্গঠন। এখন আপনি এই মুহূর্তে যে কোনো রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক রিপ্রেজেন্টেশনের যাকেই জিজ্ঞাসা করবেন না কেন, সে কিছুটা এরকমই উত্তর দিবে। কিছু শব্দের পরিবর্তন হতে পারে, কিছু ভাবগত পরিবর্তন হতে পারে, কিন্তু আপনি যদি মূল কথায় যান, কথাটা একই। তারাও বলবে যে জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রের সংস্কার, পুনর্গঠন ইত্যাদি। তো আপনাদের আর একটি রাজনৈতিক ফ্রন্টের মধ্যে ডিফারেন্সটা কি? সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ ডায়ালগের এই প্রথম আয়োজনে সবাইকে আমিও একটু স্বাগতম জানানোর সুযোগটা মিস করতে চাই না। এবং আপনার যে প্রশ্নটা, বেসিক্যালি আসলে প্রশ্নটা হচ্ছে যে রাজনৈতিক দলের সাথে আমাদের তফাৎটা কি। গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতা তাদের যে পার্টিসিপেশন, এটা ছিল এতটাই স্বতঃস্ফূর্ত এবং এতটাই গোল ফোকাসড, এই বিষয়টা আসলে আমাদেরকে পুনর্গঠনের ক্ষেত্রে কাজে লাগবে বলে আমরা মনে করছি। বিষয়টা আমি এখন ব্যাখ্যা করব। গণঅভ্যুত্থানের সময় আমরা একদমই নিশ্চিত ছিলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই, এবং সেই সাথে আমাদের প্রয়োজন একটা স্থায়ী সেটেলমেন্ট, যেটাকে আমরা বলছি পলিটিক্যাল সেটেলমেন্ট হতে হবে। এটা কেন পলিটিক্যাল সেটেলমেন্ট হতে হবে? কারণ আমি চাই বা না চাই, আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট হলেও আমার পুরো দেশ পলিটিক্যালি মোটিভেটেড, পলিটিক্যালি রান করছে। আপনার পলিটিক্যাল সেটেলমেন্ট ছাড়া এখানে আপনি স্থায়ী কোনো ধরনের শান্তি অবস্থা এখানে অর্জন করতে পারবেন না। আমাদের সাথে রাজনৈতিক দলের তফাৎটা
খুব সুনির্দিষ্ট করে বলতে গেলে এভাবে বলতে হবে, রাজনৈতিক দলের একটা আইডিওলজি এবং তাদের নির্দিষ্ট একটি কর্মপন্থা রয়েছে। দলীয় অবস্থানকে সার্ভ করার বা দলীয় অবস্থানকে ঊর্ধ্বে তুলে ধরার একটা প্রক্রিয়া থাকবে। কিন্তু নাগরিক কমিটির জায়গা থেকে আমরা বলছি, নাগরিক কমিটি প্ল্যাটফর্মটা সাধারণ নাগরিকদের জন্য, কিন্তু পলিটিক্যাল নাগরিকদের জন্য, যারা রাজনৈতিক উদ্যোগের সাথে যুক্ত থাকতে চায়। আপনি মনে ইন্টারাপ্ট করতে চাই? আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি। প্রথমত একটা জিনিস বলতে চাই যে পলিটিক্যাল নাগরিক বলতে আসলে কিছু নেই, সকল নাগরিক হচ্ছে পলিটিক্যাল বিং, আমরা যদি থিওরিটিক্যালি বলি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে রাজনৈতিক দলের উদ্দেশ্যকে বড় করে তুলে ধরতে চায়। রাজনৈতিক দল অবশ্যই রাজনৈতিক দলের উদ্দেশ্য বা আইডিওলজিকে বড় করে তুলে ধরতে চায়, কিন্তু সেই আইডিওলজি যদি বাংলাদেশপন্থী হয় সেক্ষেত্রে তো সেখানে সমস্যা হওয়ার কথা না। সেক্ষেত্রে এটা যদি আপনি ব্যাখ্যা করব, দলীয় স্বার্থের সাথে যদি কনফ্লিক্ট থাকে সেটা কিভাবে আমরা ডিল করব সেটারও একটা পন্থা আমাদের একটা আলোচনার মধ্যে দিয়ে এটা সিদ্ধান্তে আসতে হবে। আমাদের এখানে পলিটিক্যাল যে কমিউনিটি আমাদের আসলে প্রয়োজন বাংলাদেশের পুনর্গঠনের প্রশ্নে, পলিটিক্যাল আমাদের যে পরিস্থিতি রয়েছে এবং রাষ্ট্রীয় যে পুনর্গঠনের প্রশ্নে যাদেরকে আসলে আমরা অ্যাক্টিভ করতে যাচ্ছি, যেটা গণঅভ্যুত্থানের সময় ন্যাচারালি অ্যাক্টিভ ছিল, এই মুহূর্তে তারা নিজেদের কার্যক্রমে ফিরে গেছে, যার যার চাকরি, যার যার অবস্থান, যার যার সোসাইটি সেখানে ফিরে গেছে এবং এখানে এক ধরনের নিষ্ক্রিয়তা কাজ করছে। সেটাকে আমরা চাই যে পলিটিক্যালি অ্যাক্টিভ হোক। পলিটিক্যাল কমিউনিটি বা আমরা যেটা বলছি রাজনৈতিক জনগোষ্ঠী তৈরির ব্যাপারটা, এটা শুধু আগামী 2 বছর 3 বছর 6 বছরের ব্যাপার না, এটা আপনার বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত। আপনার এখানে পুরো বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত যদি রাজনৈতিক সচেতনতা আপনি পুশ করতে না পারেন, তাহলে যে কোনো মুহূর্তে আপনার নানান ধরনের ষড়যন্ত্রের মুখে আমরা অপ্রস্তুত হয়ে যেতে পারি। সেটা তো হতে দেওয়া যাবে না। দলীয় স্বার্থের ব্যাপারটা যদি বলেন, যে অবশ্যই পলিটিক্যাল দলগুলো তাদের জায়গা থেকে ওয়ার্ক করবে এবং আমরা এটা উৎসাহ দিই যে 15 বছরের প্রত্যেকটা দল অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনই সময় রাজনৈতিক দল গুছানো এবং তাদের রাজনৈতিক নতুন বন্দোবস্ত কি হবে সেটা তাদের প্রস্তাবনা তৈরি করা, তাদের নিজস্ব সংস্কার প্রস্তাবনা তৈরি করার। আমরা সেই জায়গাটা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে চাই। কিন্তু আমাদের নাগরিকদের জায়গা থেকে আমাদের এখানে দেখবেন যে একটা সময় ছিল যে এখানে অ্যাপলিটিক্যাল হওয়ার এক ধরনের ট্রেন্ড ছিল। আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে এই ট্রেন্ড মনে হয় চলে গেছে, বা আমরা চাই যে এটা চলে যাক, যদি কিছু থেকেও থাকে আমরা আশা করছি যে বিভিন্ন জায়গায় আসলে এখনো বিরাজনীতিকরণের একটা প্রচেষ্টা চলমান আছে। হ্যাঁ, এখন যে জায়গাটা আসছি যে আমরা চাচ্ছি নাগরিক কমিটি এই প্ল্যাটফর্মটা তৈরি করতে চাচ্ছে যে যারা কোনো পলিটিক্যাল পার্টিজান পলিটিক্সের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ না রেখেও রাজনৈতিকভাবে নিজের ভূমিকা রাখতে চায়, সেই জায়গাটা তার কোথায়? সেই জায়গাটা তো বাংলাদেশে কখনো ছিল না। তারা কোথায় এসে কথা বলবে? মূলত এটাও তো সো এই জায়গাটা আসলে বাংলাদেশের নাগরিকদের জায়গা থেকে তাদের সার্বভৌমত্বের প্রশ্নে এবং তাদের রাজনৈতিক যে অ্যাক্টিভিটি করার প্রশ্নে, বাংলাদেশের পুনর্গঠনের প্রশ্নে তারা যদি এক থাকে, তাহলে হচ্ছে বাংলাদেশের এই জাতীয় নাগরিক কমিটিতে তাদের এক ধরনের জায়গা আমরা করে দিতে চাই। গণঅভ্যুত্থানের সময় যেটা সক্রিয় ছিল, মাঝখানে যেটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, আমরা সেটাকে ধরে রাখতে চাই। এটাই হচ্ছে। জি, অনেক ধন্যবাদ। ছোট করে একটা কথা বলবেন যে ছাত্র জনতার উপর জনগণের যে আকাঙ্ক্ষা ও এর বর্তমান অবস্থা, যে প্রশ্নটা আমি সাইয়েদ আব্দুল্লাহকে করেছিলাম, সে বিষয়ে ছোট করে একটু বলতেন যে আপনার মনে হয় কি যে গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থান পরবর্তী সিচুয়েশনে আসলাম, তার কতটুকু প্রতিফলন দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত? ছোট করে একটু বলুন। গণঅভ্যুত্থানের পরে আমাদের আসলে এমন একটা জায়গা ছিল যে একটা ডু অর ডাই সিচুয়েশন আমরা ছিলাম, যে এইটা চেঞ্জ করতেই হবে এবং আমরা চাচ্ছি যে বাংলাদেশ আসলে একটা শান্তিপূর্ণ অবস্থা দ্রুততম সময়ের মধ্যে হোক। আমি এর আগেও বলেছি বিভিন্ন জায়গায়, এখনো বলছি যে গণঅভ্যুত্থানের পরে সরকার যদি চলে যায়, ক্যাবিনেট যদি ভেঙে যায়, শান্তি শৃঙ্খলা পরিস্থিতি যেখানে হাইয়েস্ট প্রায়োরিটি, এটা কাউকে বলতে হবে না, এটা সবাই জানে। এটা হাইয়েস্ট প্রায়োরিটি ছিল, এটা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকেও আমরা এখানে সদরভাবে বলতেছি যে এই জায়গাটা রিস্টোর করা এখন হাইয়েস্ট প্রায়োরিটি। এটা আমরা দেখতে পাচ্ছি না এবং এটা যদি ঠিক না হয় আমরা পরবর্তী স্টেপগুলোতে আমরা যেতেই পারছি না।
আমাদের জনগণ কিন্তু এখনো প্রতিরোধ করে যাচ্ছে। ডাকাতদের যে বিষয়টা এসেছিল সেটাও জনগণের প্রতিরোধের মধ্য দিয়ে আমরা ডিল করেছি। আমরা সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ওই অর্থে আমরা দেখি নাই, কোনো প্রেজেন্স দেখি নাই। এলাকায় এলাকায় মানুষ অ্যালায়েন্স করে এটাকে প্রতিরোধ করেছে এবং পরবর্তীতে দেখেছি ত্রাণ কার্যক্রমেও আইন শৃঙ্খলা বাহিনী যেখানে একজন মাঠে থাকার কথা, তাদের পুরো কাজটা নিজেদের করার কথা, তাদের অভিজ্ঞতা আছে এগুলো করার, কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষেরই আসলে জনতার পক্ষ থেকে এটা করতে হয়েছে। তারা জনতার পক্ষ থেকে এটা প্রতিরোধ করেছে এবং এইখানে খুব গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা ইস্যুতে সে যে দাঁড়াচ্ছে জনতার পক্ষ থেকে দাঁড়াচ্ছে, এটাই হচ্ছে তার সেই অভ্যুত্থানের স্পিরিট। সে কন্টিনিউ করার চেষ্টা করতেছে এবং তাকে ওই জায়গাটা দিতে হবে। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো এই মুহূর্তে ডক্টর জাহিদুর রহমানের কাছে যেতে চাই। জাহিদ ভাই, আপনি এতক্ষণ শুনলেন তরুণ প্রজন্মের দুজন প্রতিনিধি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বর্তমান রাজনৈতিক বন্দোবস্ত, অনেক কিছু নিয়ে কথা বললেন। এই পরিপ্রেক্ষিতে আমাদের আজকের বাংলাদেশ ডায়ালগের উদ্বোধনী আলোচনার বিষয় বাংলাদেশের গণতন্ত্রের বাস্তবতা ও ভবিষ্যৎ রূপরেখা। আপনি বাস্তবতা প্রেক্ষিতটা যদি আলোচনা করেন আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের সামনে। ধন্যবাদ। আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। সম্ভবত মিস্টার আসলাম বলছিলেন যে ডায়ালগ আর গণতন্ত্র একে অপরের পরিপূরক। আমি বাংলাদেশ ডায়ালগ নিয়ে দু একটা কথা বলি, তারপর আসছি এই প্রসঙ্গে। আমি বরং মনে করি আসলে ডায়ালগই গণতন্ত্র, মানে পরিপূরক টুরক না, ডায়ালগই গণতন্ত্র। আপনি যদি কথা বলতে দেন কোনো সোসাইটিতে, ওই সোসাইটিতে স্বৈরতন্ত্র টিকবে না। আর আপনি যদি স্বৈরতন্ত্র এখানে মানে নিশ্চিত করতে চান, আপনার প্রধান কাজ হবে ডায়ালগ বন্ধ করে দেওয়া। আমরা উদাহরণ দিতে পারি, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা আমরা জানি সবাই। আমি যতদূর আমার ব্যক্তিগত আমার আইন বা সংবিধান এগুলো নিয়ে আগ্রহ আছে, আমি ব্যক্তিগত আগ্রহে পড়ি, এই আইনটাও খুব খুঁটিনাটিভাবে পড়েছি। সম্ভবত একটা ধারা 21, ইফ আই এম নট রং, সেটা হচ্ছে যেখানে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাস এগুলোকে ক্রাইম হিসাবে যদি আপনি তাদের বয়ান না বলেন, এছাড়া ওখানে প্রায় সব অপরাধ কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধিতে ছিল। আপনি এখানে যা করছেন সেটা হচ্ছে এটা যদি ডিজিটালি করেন তাহলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে শাস্তি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আমাদের মানে ইউজুয়াল যে আইন আছে তার চেয়ে বেশি। তার মানে সরকারও কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে আমরা যদি অনেক বেশি কথা বলি এবং সেটা যদি প্রচার করতে থাকি সেটা সংকট তৈরি করবে, সেটাই তার স্বৈরাচারী হয়ে ওঠা ঠেকিয়ে দেবে। শুধু শেখ হাসিনার কথা বলছি না, আমি তো নির্বাচন মানেননি। পৃথিবীর যেখানেই যখন কোনো স্বৈরাচারী ভদ্রলোক ভদ্রমহিলা যেই দাঁড়াতে চাইবে, তিনি যদি ভালো নির্বাচনেও নির্বাচিত হন, তিনি কিন্তু মিডিয়ার কন্ট্রোল, মিডিয়াকে নষ্ট করার চেষ্টা করেন। এই যে আমরা গদি মিডিয়া বলি না এখন, কেন বলি? কারণ মোদিও বুঝতে পেরেছেন রাইটলি, কারণ উনি নির্বাচিত হয়েছেন কিন্তু উনি একজন স্বৈরাচারী হয়ে উঠতে চাইছেন। সেই কারণে উনি যেটা চেষ্টা করেছেন সেটা হচ্ছে মিডিয়াকে নানান ফর্মে তার কন্ট্রোলে নিয়ে আসা। সেম গোজ ফর ডোনাল্ড ট্রাম্প। মানে ফক্স নিউজ ছাড়া দুনিয়াতে আর কেউ সহি নিউজ দেয় না, এবং একটা ভিডিও পাওয়া যায়, ইউ ক্যান ফাইন্ড ইট অন ইউটিউব, একটা প্রেস কনফারেন্সে সিএনএন কে বলছে ইউ আর ফেক নিউজ। হ্যাঁ, সো তার মানে খেয়াল করি আমরা যখন স্বৈরাচারী হয়ে উঠতে চাই আমরা কথা বলা বন্ধ করে দিতে চাই। সো কেউ যদি কথা বলা বন্ধ করতে চায়, সমস্যা করতে চায়, ভবিষ্যতেও আমরা বুঝে নেব সে স্বৈরাচারী হয়ে উঠতে চাইছে। কোনো বাহানা চলবে না আসলে, এবং আমরা এই আলাপ এখন করতেই পারি। সামনে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা আছে, আমাদের মত প্রকাশের স্বাধীনতা তথাকথিত, ইভেন সংবিধানেও যেভাবে লেখা আছে 100 রকম কন্ডিশন দিয়ে বন্ধু দেশের সাথে এটা সেটা যৌক্তিক নানান বাধা বিঘ্ন। সো আমরা ভবিষ্যতে আলাপও করব যে আমাদের এটা একেবারে ফ্রি হয়ে যাওয়া উচিত। এবার আসছি গণতন্ত্রের অবস্থা নিয়ে। মানে গণতন্ত্রের কোনো অবস্থা নাই, কারণ গণতন্ত্রই তো নাই, তাই না? শেখ হাসিনার সময় বাংলাদেশের শাসন ব্যবস্থাকে ক্যাটাগরাইজ বিভিন্নভাবে করা হয়েছে। যেমন আমরা অনেকে নাম জানি, ফ্রিডম হাউস, তারা বলতে এটা পার্টলি ফ্রি স্টেট। বেশি আলোচিত হচ্ছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের একটা র্যাঙ্কিং, ওরা এটাকে হাইব্রিড রেজিম বলতো। আর আরেকটা তো সরাসরি অথরিটারিয়ান রেজিম বলেছে, সেটা হলো বেরটেলসম্যান স্টিফস্টোন, এটা হচ্ছে জার্মানির একটা সংস্থা, তারা সরাসরি বলেছে। তো গণতন্ত্রই ছিল না। সুতরাং গণতন্ত্রের অবস্থা কি? কোনো অবস্থা নেই। একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের হয়তো অনেকের ভালো লাগবে জেনে, সেটা হলো শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে, যদিও এটা একটা ইলেক্টেড গভর্নমেন্ট ছিল, মোটামুটি ইলেকশনটা ভালোই ছিল, তখন থেকে বাংলাদেশ হাইব্রিড রেজিম হিসাবে ক্যাটাগরাইজড হয়ে গেছে। একটু বিএনপি সুনাম হবে, তারপর বলি, সেটা হচ্ছে 2001-06 এর মধ্যে 5-6 এই দুটো বছরের ইআইইউ ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিটের র্যাঙ্কিং এ বাংলাদেশ কিন্তু ফ্লড ডেমোক্রেসি ছিল। র্যাঙ্কিংটা এরকম, ফুল ডেমোক্রেসি, তারপর ফ্লড ডেমোক্রেসি, হাইব্রিড রেজিম, এবং এরপর হলো অথরিটারিয়ান রেজিম, এই চারটা।
সো বাংলাদেশ কিন্তু ওই সময় সেকেন্ড ক্যাটাগরিতে ছিল ত্রুটিপূর্ণ গণতন্ত্রে। এরপর আমরা কোনোদিন গণতন্ত্রের মধ্যে ছিলাম না, বরং ইনক্রিজিংলি আমাদের একটা সংকট তৈরি হয়েছে। আমি প্রায় একটা কথা বলছিলাম তখন, সেটা হলো কাগজে কলমে একটা অথরিটারিয়ান স্টেট হয়ে যাওয়ার চাইতে শেখ হাসিনা যেভাবে অথরিটারিয়ান স্টেট তৈরি করতে চেয়েছেন এটা কিন্তু বেশি খারাপ। কেন? আপনারা অনেকে নিশ্চয়ই ঘানার বিখ্যাত প্রেসিডেন্ট কোয়ামি নক্রুমার কথা শুনে থাকবেন। উনি নিও কলোনিয়ালিজম নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। উনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, সেটা হলো একসময় যখন স্বীকৃত কলোনি ছিল সেটা অনেক ভালো ছিল নিও কলোনি চেতে। কেন? উনি বলছেন কারণটা এরকম যে আপনি যখন একটা দেশকে আপনার কলোনি হিসাবে স্বীকার করেন, আপনার কিছু দায় দায়িত্ব তৈরি হয়। যেমন আমরা ভারতের কলোনি ছিলাম, আমি মনে করি। কেউ কেউ বলেন আমরা ভারতের অঙ্গরাজ্য। আরে ভাই, অঙ্গরাজ্য হলে অনেক অনেক অধিকার আমাদের থাকতে পারতো। আমরা অঙ্গরাজ্য ছিলাম না, বরং দুটোর একটা, শেখ হাসিনার বাংলাদেশ না ভারতের অঙ্গরাজ্য। আমাদের ভারতের অঙ্গরাজ্য হওয়া ভালো ছিল, আর শেখ হাসিনার বাংলাদেশ ভারতের কলোনি ছিল। এখন নিউ কলোনিতে কি হয়? ভারত তো বলবে না তুমি তো স্বাধীন দেশ, আমি তো তোমাকে কলোনাইজ করি নাই, সুতরাং তার কোনো রেসপন্সিবিলিটিও নাই। ঠিক একইভাবে যখন শেখ মুজিবুর রহমান 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, আমি ধারণা করি উনি জানতেন উনি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন, বিরোধী দল বলে কিছু নাই। তো বিরোধী দল বলে যদি কিছু নাই, তার উপরে তেমন দমন পীড়নেরও দরকার নাই। আপনি জানেন আপনি ক্ষমতায় থাকবেন, সুতরাং আপনার মধ্যে ভীতিটা নাই। শেখ হাসিনা কি করতে চেষ্টা করলেন? যেটা হাইব্রিড রেজিমের ক্ষেত্রে বলা হয় যে আপনি কাগজে কলমে একটা নির্বাচন করতে চান, ফলে আপনার কাজ হচ্ছে বিরোধী দলকে অপ্রেস করা। আপনার কাজ হচ্ছে যে সামান্য কথা বলবে, মানে আমরা নিশ্চয় অনেকে জানি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে 58 জন শিশু 18 বছরের নিচে যারা গ্রেফতার হয়েছিলেন, 58 জন সংখ্যাটা। সো আপনি এইসব শিশুকেও ভয় পেতে শুরু করেন, আপনি ফোবিক হয়ে ওঠেন। ফলে আপনি যেটা করেন, আপনি মানুষের উপর অত্যাচার নির্যাতন করেন, আপনি প্রত্যেকটা ইনস্টিটিউটকে ধ্বংস করে ফেলেন। কারণ আপনি জানেন বিরোধীকে অত্যাচার করা মানেই হচ্ছে আপনার বিচার বিভাগ হাতে লাগবে। আপনি কাউকে গ্রেফতার করতে পারেন, কিন্তু বিচার বিভাগ যদি জামিন দিয়ে দেয় হবে না। এখানে মাজদার হোসেন স্যার আছেন, ফোন করে বলে দিল যে ওকে জামিন দেওয়া যাবে না, ওকে জেলে পাঠাতে হবে। এগুলো হয়েছে তো, এগুলো হয়েছে। সো এভাবে ইনস্টিটিউটগুলো নষ্ট হয়েছে, নির্বাচন কমিশন নষ্ট হয়েছে, আমরা অলরেডি মিডিয়ার কথা বললাম, নষ্ট হয়েছে। সব করতে থাকবেন আপনি, এবং এই করতে করতে আসলে লম্বা সময়ের জন্য প্রতিটা প্রতিষ্ঠানকে শেষ করা হয়েছে। অ্যান্ড ফাইনালি যখন আপনি ভোট দিচ্ছেন কিন্তু আপনার একটা ভোটের নাটক করতে হচ্ছে, তখন আপনাকে আসলে কিছু লোককে হাতে রাখতে হয়, আপনি মানুষকে তো হাতে রাখছেন না। সো আপনি বিউরোক্রেসি, আপনি পুলিশ, আপনি মতলব ব্যবসায়ী, এদেরকে এম্পাওয়ার করতে শুরু করেন। ফলে তারা মারাত্মক রকম, এই যে আমরা যে করাপশন দেখছি এখন, সেগুলোর ভিত্তি কিন্তু ওই জায়গায়। ইনফ্যাক্ট ক্ষমতায় থাকতে হলে ইউল হ্যাভ টু হ্যাভ এ ফাউন্ডেশন। আর এটা জনগণ যদি ফাউন্ডেশন হয়, আমি একটু খোলাখুলি বলি, 2008 সালের শেখ হাসিনার সরকার আর পোস্ট 14 শেখ হাসিনার সরকার কিন্তু হুবহু একই না। আপনি দেখবেন 8 সালের পরেও ন্যূনতম তার যতটুকু চারিত্রিক দৃঢ়তা ছিল, এই করাপশনের কথা আমরা যতটুকু শুনিনি তা না, কিন্তু এরপরে এটা ইনক্রিজ করেছে। সো এই যে স্ট্রাকচার, যে সিস্টেমে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে গিয়েছেন, শেখ হাসিনা যদি চায়নার মতো বা তার বাবার মতো এটাকে ওয়ান পার্টি স্টেট ঘোষণা করে দিতেন, আমি মনে করি এটা ইভেন বেটার হতো। পৃথিবীতে মডেল আছে, আমি অনেক সময় টিভি টক শো করেছি আওয়ামী লীগের লোকজনের সাথে, আমি বলেছি আপনারা এই যে ভিয়েতনাম তো আমরা তো কোনো মুক্তিযুদ্ধই করি না, সে ভিয়েতনাম মুক্তিযুদ্ধ করেছে 20 বছরের বেশি, এবং আমেরিকার সাথে 10 বছর। ইট ওয়াজ টোটালি ডিস্ট্রাকটেড একটা স্টেট। 75-এ আমাদের পরে স্বাধীন হয়েছে তারা, আমাদের চেয়ে অনেক ক্ষেত্রে এগিয়ে আছে। আমি বলেছি তো আপনারা করেন, আপনারা ওয়ান পার্টি স্টেট করে ফেলেন, সকল উন্নয়নের কথা বলছেন, হতে পারে, এবং ওইটা অনেক ক্ষেত্রে লেস রিস্কি, কারণ আপনাকে তখন এই চাপগুলো তৈরি করতে হয় না। এই হচ্ছে মোটামুটি যে অবস্থা এতদিন পর্যন্ত ছিল। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জাহেদ ভাই। আমি আরেকটি প্রশ্ন যে প্রথম দুই বক্তাকেই করেছি, আপনাকেও করতে চাই, যে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী বর্তমান পরিস্থিতিতে এসেছি, তা সেই সম্পর্কে আপনার এই মুহূর্তে মূল্যায়ন কি? এই মুহূর্তের অবস্থা আমি খুব কনফিউজ। আমি প্রায় একটা কথা বলি যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেও আমি বহু বছর কথা বলি। মানে বাংলাদেশের ইতিহাস জুলাই মাসে শুরু হয় নাই, ফর গডস সেক। এটা আমি নিজে ছিলাম বলে বলছি না, এটা হঠাৎ করে একদিন জুলাই মাস হলো। হয় তিউনিসিয়াতে হয়েছে। তিউনিসিয়াতে যখন মুভমেন্টটা হয়েছে, বেন আলীর পতনের সময় মোহাম্মদ বুয়াজিজি যখন আগুন দিয়েছিল, তার বহু আগে ওদের বিরোধী দলটল কিছু আর ছিল না, কারণ ওই বেটা 25 বছর ক্ষমতায় ছিল, সবাই শেষ হয়ে গেছে। ওটা হয়েছে, কিন্তু এটা না। আই ক্যান রিমেম্বার ক্লিয়ারলি 2010 থেকে ব্লগে লিখছি, পত্রিকায় লিখছি, টকশোতে কথা বলছি, পরে নিজে চ্যানেল খুলে সমানে বক করছি। তো যে কথাটা বলছিলাম, আমি কোনোদিন কনফিউজড হই নাই অ্যাবাউট টকিং এগেইনস্ট শেখ হাসিনা।
একটা কনফিউশন ছিল, আমাকে একটা টিপস দিয়েছিল আওয়ামী লীগের লোকজন যে ওনার নামটা আমি একটু না বললে ভালো আর কি, মানে ওনার নাম না বলে সরকার বলতে হবে, মানে ওনার কথাও সমালোচনা করা যাবে কিন্তু সরকার বলেছে বলে। আদার দ্যান দ্যাট আই ওয়াজ নট কনফিউজড এট অল। আমি, যারা আমার কথা শুনেছেন হয়তো, ইভেন আমার এই ইউটিউব চ্যানেলের বয়স 2 বছর, এর আগে 7-8 বছর টক শোতে কথা বলছি, কলাম লিখছি 10 বছর ধরে, সো আমি কখনো রাগঢাক করে খুব একটা লিখিনি, কিন্তু ইদানিং আমি কনফিউজড, সত্যি কথা হচ্ছে এটা। বিকজ ওই যে আজকে ইলেকট্রিসিটি ছিল না, আমি বলছি আগে গালি দেওয়ার জন্য একজন মানুষ পাওয়া গেছিল, কিন্তু আমরা এখন কাউকে পাচ্ছি না। সো দ্যাটস দ্য প্রবলেম। ইনফ্যাক্ট এটা আমাদের সরকার, এখন আমি কি বলবো, কতটুকু বলবো, কবে থেকে বলবো, ইনফ্যাক্ট বলবো নিশ্চিতভাবে, একটা সরকার যেটা মাত্র এই কয়দিন গেল, এবং এই সরকার এমন একটা বাংলাদেশ পেল, পুলিশ বলে কিছু নাই, শুধু না একটা মসজিদের খতিবও নাই, তাই না? মানে আমাদের এই অবস্থা ছিল বাংলাদেশে, ওটা নিয়ে আজকে তুলকালাম বাঁধিয়েছেন। যাই হোক, সো সবকিছু মাথায় রেখে 2-3টা কথা আমি একটু বলতে চাই। সেটা হলো, আমার কাছে মূল প্রবলেম অফ দ্য গভর্নমেন্ট ইজ, আমরা বুঝি 1 মাসে অনেক কিছু হবে না, অনেক প্রবলেম আছে, কিন্তু আমরা আসলে যেটা দেখতে চেয়েছিলাম আপনি চেষ্টা করছেন, দ্যাটস ইম্পর্টেন্ট। মানে আমি প্রায় বলি, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালোই, কিন্তু আমি লেখাপড়া করতাম না আসলে ছোটবেলায় স্কুলে। আমার মায়ের খুব আফসোস ছিল, আমি আরেকটু যদি বলতাম, আমার মা প্রায় একটা কথা বলতেন, মানে আমরা স্কুলে 2 বন্ধু ফার্স্ট আর সেকেন্ড হওয়ার জন্য কম্পিট করতাম, তো আমার মায়ের আফসোস হচ্ছে, তুই যদি একটু পড়ে দেখাইতি, না পারলে নাই। আমি তখন নাকি টানা ফার্স্ট হতে পারতাম, এটা তার আফসোস। তো ওনার আফসোস হচ্ছে আমি পড়ে পারি নাই, তাতে ওনার সমস্যা নাই, কিন্তু আমি পড়ি না, দ্যাটস দ্য প্রবলেম ইনফ্যাক্ট। সো এই সরকারের প্রবলেমটা আমি ওই জায়গাতে দেখি। আমরা কি সরকারকে অ্যাকশনে দেখছি? উত্তর হচ্ছে না। ঢাকা ইউনিভার্সিটিতে একজন নিরপরাধ মানুষ মারা গেল বলে আমরা অনেক কথা বললাম, বাট ইটস আ ডিজিজ। আই মেড আ ভিডিও অন দ্যাট ইয়েস্টারডে। আমরা যারা এটা নিয়ে বেশি উচ্চবাচ্য করছি, আমরা প্রত্যেকে একটা রোগে আক্রান্ত। সেটা হচ্ছে, আমরা এই লিঞ্চিংকে কারোর জন্য জায়েজ মনে করছি। ওর প্রতি কেন না, কারণ হচ্ছে ও নির্দোষ ছিল, কিন্তু জাহাঙ্গীরনগরে বা একটু মনে হয় উনি মেন্টালি চ্যালেঞ্জ ছিলেন। জাহাঙ্গীরনগরে যেহেতু ছাত্রলীগ পিটিয়ে বেড়েছে, এবং অভ্যুত্থান পরবর্তী সময় এগুলো হতেই পারে, কেউ কেউ বলছে, সো আমরা এটা নিয়ে কিন্তু খুব বেশি কথা বলিনি, আমি খুব মাইনিউটলি ফলো করেছি। আচ্ছা, এর আগে ছাত্রলীগের একজনকে রাজশাহীতে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, একজন পঙ্গু ছাত্রলীগ কর্মীকে, যিনি তার বাচ্চার জন্য, যার বাচ্চা হয়েছিল 3 দিন আগে, ঔষধ কিনতে বেরিয়েছিলেন। আচ্ছা, ওই লিঞ্চিং এর পর কি মামলা হয়েছিল? কেউকে ধরা হয়েছিল? আমি কাউকে ধরা হয়েছে বলে নিউজ দেখি নাই। সো দিস ইজ দ্য প্রবলেম ইনফ্যাক্ট। আপনাকে অ্যাকশন দেখাতে হবে, আমি তো অ্যাকশন দেখছি না। কাজ, আপনাকে ধরলেন, এরপর বিচারের প্রসেস হলো, কিন্তু আমি দেখছি আপনি তখনই তাকে ধরেছেন। খুলনায় একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল না, সরি, ওনাকে শেষ পর্যন্ত জানা গেল উনি মারা যাননি, কাউকে ধরা হয়েছে, ভিডিও আছে, প্রত্যেক মানুষের চেহারা কিন্তু খুব ক্লিয়ার, ওখানে থানায় পেটানো হয়েছে তাকে, আপনি স্টেপ নেন নাই তো। যৌথ বাহিনীর অভিযানের পর 3 জন কাস্টাডিতে মারা গেছে, 2 জন আওয়ামী লীগ, 1 জন বিএনপি যুবদল। আমাদের হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণের বলে একটা আলাদা আইন আছে, চমৎকার একটা আইন। আই লাইক দিস ল ভেরি মাচ। আমি খুব মন দিয়ে পড়েছি, এটা নিয়ে আমি বহু সরগোল করেছি বলে আমি এটা খুঁটি নাকি জানি। আমরা কি এটা নিয়ে মামলা করেছি? আমরা কি ওটা নিয়ে কাউকে দায়ী করে ব্যবস্থা নিয়েছি? সো আমার প্রবলেম হচ্ছে, সরকার অ্যাকশন নিচ্ছে না, আমি অ্যাকশন নিতে দেখছি না। উনি পড়ছে না, ফার্স্ট হলো কি না হলো পরের কথা, কিন্তু পড়তে দেখতে চাই আমি, এটা হলো মূল সংকট। ধন্যবাদ জাহিদ ভাই। আমি সামাদ শারমিন আপুর কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে আপনি কি মনে করেন, সাইয়েদ আব্দুল্লাহ তার বক্তব্যের শুরুতে একটি কথা বলেছেন যে আমরা এখনো পর্যন্ত আমাদের যে গত 1.5 দশকের যে অপশাসন, অনাচার, অবিচার, গুম, খুন এসবের সঙ্গে যারা কোনো না কোনোভাবে জড়িত, তাদেরকে আমরা প্রথম আলোতে রিপোর্ট পেয়েছে, আমরা অবশ্যই প্রথম আলো রিপোর্টকে একটি ক্রেডিবল সোর্স হিসেবে ধরছি। তাদের বিচার তারা তো চলে গেছে দেশ থেকে, এটা একটা এভিডেন্স আমাদের হাতে আছে। তা অনেকেই আছে তারা হয়তো এখনো আমরা জানি না যারা দেশে আছেন নাকি বিদেশে গেছে, অনেকে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় চাকরি করছেন। তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়নি কেন, বা আদৌ কি হবে? আপনি ছোট করে যদি একটু বলতেন, 30 সেকেন্ড 40 সেকেন্ডে। বিচার প্রক্রিয়া হওয়া ছাড়া আমাদের কোনো গত্যন্তর নাই। বিচার প্রক্রিয়া অবশ্যই কিন্তু এটা এখনো ভিজিবল না, সো এই পয়েন্টে ভিজিবল না, এই কারণে সরকারের পক্ষ থেকে এটা পুরোপুরি অ্যাটেনশন দিয়ে, পুরো এফোর্ট দিয়ে এখানে লিগ্যাল টিমটা ওয়ার্ক করা উচিত। আমি একটু ছোট করে বলে রাখি যে আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা একটা লিগ্যাল টিম গঠনের সিদ্ধান্ত নিয়েছি এবং সেটার কাজ চলছে। আমরা চাই যে এখানেও আমরা একটা এফোর্ট দিতে পারি, যেহেতু আমরা সরকারের পক্ষ থেকে এটা কোনো কার্যকর জায়গা দেখছি না। ধন্যবাদ। সাইয়েদ আব্দুল্লাহ, আপনি আইনের ছাত্র, আপনার কাছে সেম প্রশ্নটা আমি করতে চাই, যে লিগ্যাল রিপোর্টটা কি হচ্ছে? গণহত্যার বিচার, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার প্রথম জাতীয় উদ্দেশ্যে ভাষণ, দ্বিতীয় ভাষণ সব জায়গাতে বলেছেন, আমাদের উপদেষ্টারা মাঝে মধ্যেই বলছেন,
আমরা সবাই কথা বলছি, কিন্তু প্র্যাকটিক্যাল রিয়ালিটিটা কি? আমরা কি দেরি করে ফেলছি কিনা? যদিও 1.5 মাস, বাট দেরি করে ফেলছি কিনা? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি সামান্তা আপু আমার রেসপেক্টেড একজন মানুষ, তার সাথে একটু আর্গু করে তারপর আমি শুরু করি, অবশ্যই রেসপেক্টফুলি। এই জায়গায় আমি মোটামুটি মাস 6 আগে একটা লেখা লিখেছিলাম যে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি বলেন, সোশ্যাল অ্যাক্টিভিজম বলেন, প্রত্যেকটা জিনিস কঠিন করে ফেলে দিয়ে গেছে ব্যারিস্টার সুমন, ফারাজ করিমের মতো টাউটগুলো। এটার কারণ হলো, আপনি কোনো কাজ করবেন, করার আগে বাংলাদেশে এক ধরনের এনজিওবাদ শুরু হয়েছিল যারা বোঝানোর চেষ্টা করতো দেশ আমার, দোষ আমার। আরে ভাই, আমার কেন দোষ হবে? আমি ট্যাক্স দিব, আমার টাকায় সরকার চলবে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ফাংশনাল থাকবে, দায়বদ্ধতা নিশ্চিত না হলে আমি সরকারকে লায়াবল করব। আমি কেন সব কাজ করতে যাব? যেমন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, আমি প্রশ্নে আসবো, তার আগে এটার ব্যাখ্যা দেওয়াটা জরুরি। আহত মানুষদের তালিকা তৈরির কাজ, এটা কি সমন্বয়কদের কাজ বা ছাত্রদের কাজ? অ্যাবসলিউটলি এটা সরকারের কাজ। ডিসি অফিস আছে, ইউনো অফিস আছে। আমি তো দেখতে চাই যে সরকার এটা কেন করে নাই। না করে যখন আমি দেখব নাগরিক কমিটি, এক্স কমিটি, ওয়াই কমিটি, জেড কমিটি, তারা এটা করার চেষ্টা করবে। ইনফ্যাক্ট এই কাজগুলো করার কারণে কি হবে? যখন কোনো আহত মানুষ লেফট আউট থাকবে, আপনি কিন্তু সরকারকে ধরতে পারবেন না। দেখেন, সরকারকে না ধরে তখন র্যান্ডম কেউ একজন এসে সামান্তাপুকে ধরবে, আপনারা তো ব্যর্থ, ছাত্ররা তো ব্যর্থ। সো আমার কাছে মনে হয় আমাদের যে কোনো কাজ, যে কোনো কমিটি, কোনো কিছু করার আগে আমাদের এই ব্যারিস্টার সুমন তত্ত্ব এটা ত্যাগ করা উচিত। এই গিল্ট ট্রিপের ফাঁদে আমাদের পা দেওয়া উচিত না। তারপর আসি যে ওই যে এই সরকারের যে অ্যাকশনের যে কাজগুলো, লিগ্যাল অ্যাকশনের কাজগুলো, ভাইয়া যদিও সচেতনভাবে গণহত্যার কথা বলেছে, কারণ গণহত্যার দিকে গেলে আমাদের জেনোসাইড কনভেনশন একটা আছে, সেটাতে কতদূর কি ফর্মুলেট করা যায় আমি এই টার্মের ব্যাপারে না যাই, না গিয়ে আমি পার্টিকুলার একটা ঘটনা উল্লেখ করি। এই বাংলাদেশের লাশের উপরে উঠে নৃত্য করার যে কালচার, এটা বাংলাদেশে ছিল না। এটা চালু করা হয়েছিল 2006 সালে। আওয়ামী লীগের চেলামুন্ডারা ওই 2006 সালে লগি বৈঠা আন্দোলন, যারা অনেক ইয়ত মানুষ আছেন হয়তোবা এই জায়গায় আছেন, তারা আওয়ামী রেজিমটাকে 2014 পর থেকে দেখেছেন, কিন্তু 2006 সালে লগি বৈঠা আন্দোলন যেটা হয়, সেই জায়গায় কিন্তু মানুষ পিটিয়ে মেরে তারপর নৃত্য করার কালচার আওয়ামী লীগ শুরু করেছিল। তারপর যদি আপনি চলে যান, তারপরে আপনি পাবেন হেফাজতে শাপলা চত্বরের ঘটনা পাবেন, তারপর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি মেরে ফেলার পরে তাদের এলাকায় গিয়ে গণহত্যার কথা আপনি পাবেন। বাইতুল মোকাররমে জাহেদ ভাই খুবই আমার শ্রদ্ধেয় মানুষ, ওই গদি মিডিয়া নামে একজনকে ট্যাগ করেছেন। সো আমি আসলে এই রাগঢাক না রেখে আমি সরাসরি বলি, ভারতের কুখ্যাত নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিলেন কবে? মুজিব বর্ষ উদযাপন করার জন্য। বাংলাদেশের সাথে এসেনশিয়ালি যাদের কনফ্লিক্ট আছে, সে আসলো কি করার জন্য? বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উদযাপনের জন্য। এর চেয়ে বড় হাস্যকর কথাবার্তা আর কিছু হতে পারে না। সেটার যখন প্রতিবাদ করেছিল ছাত্ররা থেকে শুরু করে সাধারণ মানুষ, বাইতুল মোকাররমের ভেতরে ঢুকে দাড়ি ধরে টান দিয়ে মানুষ মেরে ফেলা হয়, পিটিয়ে মানুষ মেরে ফেলে দেওয়া হয়। সো এই ধরনের ভিন্ন কাজ ঘটেছে ইলেকশনগুলোর আগে, যে ধরনের ক্র্যাকডাউন করা হয়েছে। অনেকেই বলতে পারেন, জাহিদ ভাই রাইটলি পয়েন্টেড আউট, যে এই আন্দোলন কিন্তু একদিনে আসে নাই। একদিনে যে আসে এর কারণটা হলো, আপনি একটা ওয়াল যদি ভাঙতে থাকেন, আপনি একের থেকে শুরু করে 99টা ধাক্কা দিলেন, 100 নাম্বার ধাক্কায় গিয়ে যদি ওয়ালটা পড়ে যায়, আপনি বলতে পারেন না যে 100 নাম্বার ধাক্কাটাই ওয়ালটা ফেলে দিয়েছে। আপনার প্রত্যেকটি স্ট্রাগলটাকে আমলে নিতে হবে। সো এই সরকার বিডিআর পিলখানার যে ঘটনাটা ঘটেছিল, আমি খুবই ছোট্ট করে যদি বলি, আমি এইটার পরই বর্তমানে কিছু রিসার্চ করছি। এটা করতে গিয়ে নানা মানুষের সাথে কথা বলতে হয়েছে। এই ব্যাপারে আমি একটু সময় নিয়ে আমি একটু ব্রিফ করতে চাই সোফার আমার ফাইন্ডিংস যেটা। তো অনেকের কাছে মনে হতে পারে এইটা বোধহয় র্যান্ডম কোনো ঘটনা ছিল, যে ফেব্রুয়ারির 25 তারিখে হঠাৎ করেই বিজেপির মনে হলো যে তারা তাদের আর্মির অফিসারদের তারা মেরে ফেলবে। ব্যাপারটা এইভাবে হয় নাই। এই যে দুইটা স্ট্যাটাস বোঝাটা অত্যন্ত জরুরি, যেটা অনেকেই জানেন না। বাংলাদেশের বিসিবি মানে তৎকালীন বিডিআর যেটা ছিল, এটা ছিল প্যারামিলিটারি ফোর্স লিডেড বাই বাংলাদেশ আর্মি। আর ভারতের ওই সাইডে যে বিএসএফ আছে যারা ট্যাকেল করছে, তারা কিন্তু প্যারামিলিটারি না, তারা হলো পুলিশের মতো একটা ফোর্স। সো তাদের দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল বাংলাদেশের এইটা প্যারামিলিটারি ফোর্সের বাইরে গিয়ে সে পুলিশ স্ট্যাটাসে নেমে যায়, এবং এইটার বাধা ছিল আর্মি। সো ডাল ভাত কর্মসূচি নিয়ে অনেক কথা হতে পারে, নানা ধরনের কথা হতে পারে। ওই যে ইলেকশনের কথা, অনেকে এটা বলতে পারে যে কম্পারেটিভলি বেটার ডেমোক্রেটিক ওয়েতে আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসে। সেই ইলেকশনটা কি ফেয়ার ছিল? আমার কথা বলার দরকার নেই,
প্রণব মুখার্জি অনেক শ্রদ্ধেয় মানুষ অনেকের, তার বইটাই যদি খুলে কেউ দেখে তাহলে দেখবে প্রণব মুখার্জি নিজেই টেস্টিমনি দিচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতা আনার জন্য কি ধরনের কর্মসূচি তারা গ্রহণ করেছে। সো এই যে এতগুলো গণহত্যা, বিডিআর গণহত্যার কথা, বিডিআর হত্যাকাণ্ডের কথা যদি বলেন, শাপলা চত্বরের কথা যদি বলেন, 2022 সালের লাস্টে থেকে শুরু করে 23 সালের ক্র্যাকডাউন পর্যন্ত যে কথাটা বলতে পারেন আপনি, লগি বৈঠক আন্দোলনের কথা বলতে পারেন, প্রত্যেকটা ঘটনা যেভাবে বিচার করার কথা ছিল সেভাবে বিচার করা হচ্ছে না। ইনফ্যাক্ট যখন আমি দেখবো সেপ্টেম্বর মাসে জাহাঙ্গীর কবির নানান দেশ থেকে বের হয়ে যেতে পারছে, তারপর আপনারা কিসের বিডিআর কার্নেজের বিচার করবেন? সে তো মূল কালপ্রিট। সো এই সরকার যে ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ছিল, ইনফ্যাক্ট যে কমিশনগুলো করা হচ্ছে নানা জায়গায়, বিচার বিভাগ কি স্বাধীন? শ্রদ্ধেয় মাজদার হোসেন স্যার এই জায়গায় উপস্থিত আছেন। আমি এমন স্বৈরাচারের ডিরেক্ট সহযোগী বিচারপতিদেরকে চিনি যারা এখনো সুপ্রিম কোর্টে বসে আছেন, তাদেরকে আপনি বসে রেখে কিসের বিচার করবেন? সো যে ধরনের স্টেপ নেওয়ার কথা ছিল, ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি মোটেই সন্তুষ্ট না। ধন্যবাদ স্যার আব্দুল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনপুট দিয়েছেন। তারপর আমি কিছু মূল টপিকে থাকতে চাই। জাহিদ ভাই, আপনার কাছে আসতে চাই সেম প্রশ্নে, বিচার প্রক্রিয়ার কি অবস্থা, কি মনে করছেন? দ্রুত হচ্ছে, দেরি হচ্ছে, কি অবস্থা, আমরা কোথায় আছি? দীর্ঘ 1.5 দশকের বিচার প্রক্রিয়া, সকল কিছু। আমি কিছু উন্নতির কথা আগে বলি, তবে যদিও দেখলাম সরকারকে সমালোচনা করলে সবাই পছন্দ করছে। ওই যে বললাম, আমি এটা সবাই করি আমরা, কিন্তু আমি এখনো বিট কনফিউজড, মানে কতটুকু সমালোচনা করব। সমালোচনা আছে। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে আমরা একটা কমিশন হয়তো খেয়াল করেছি, গুম আগে যেসব গুম হয়েছিল, বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষজন আছেন যারা কাজ করছেন, তো গুম নিয়ে একটা কমিশন এবং সরকার গুমের যে আন্তর্জাতিক সনদ সেটা র্যাটিফাই করেছেন। আমি এটাকেও একটা ভালো কাজ হিসেবে বলি। বিচারের কথা, মানে প্রাথমিক যে বিচারগুলোর কথা আসছে, সাইদ আব্দুল্লাহ খুব রাইটলি বলেছে, আমি এত খোলাখুলি হয়তো বলতাম না, যাই হোক বলা হয়ে গেছে, আই উইল সাপোর্ট হিম। কিন্তু প্রিভিয়াস গুলোও খুব জরুরি। আমি ধরুন এক্সট্রা জুডিশিয়াল কিলিং 2700 হয়েছে এই সরকারের 15 বছরে, আমরা এখন পর্যন্ত দেখছি না, কারণ আমরা বারবার বলছি প্রত্যেকটা কগনিজেন্সে নিতে হবে, এবং আমরা অনেকে হয়তো জানি না। আমি প্রায় বলতাম এই কথা, মানে আওয়ামী লীগের লোকজনকে অন রেকর্ড টিভিতে বলতাম, আচ্ছা ধরে নিলাম কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় নাই, একটা গল্প আমরা শুনি না, সুবে সাদেকের সময় নিয়ে গেছে, ওত পেতে থাকা সন্ত্রাসীরা গুলি করেছে, মানলাম যে সব এটা হয়েছে, একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে তো, তাই না? টেকনাফের একরামুল, একটা অডিও কল আমরা শুনে যাই, এবং আমেরিকা যখন র্যাবের পরে স্যাংশন দেয়, সেই স্যাংশনটার পর ওই একটা কেসের কথা আলাদাভাবে বলা ছিল, আমরা সম্ভবত অনেকে জানি না। 18 সালে ফ্রম নট রং এটা হয়েছিল, বা 19 সালে কাছাকাছি সময়। ওই ঘটনায় মামলা হয়নি, কিন্তু তার পরিবার মামলা করতে পারেনি, যেটা অডিওতে শোনা গেছে। সো এই সময় কি খুব দ্রুত এই ধরনের কোনো পদক্ষেপ আগের যা যা ঘটেছে দেখেছি আমরা? দেখিনি। এবং অনেক রকম ক্রাইম, যেমন গায়েবী মামলা বলে একটা বস্তু শুরু হলো। প্রথম আলোর কথা আসলে, প্রথম আলো ভয়ঙ্কর সেপ্টেম্বর বলে 2018 সালের নির্বাচনের আগে একটা রিপোর্ট করে দেখিয়েছিল কোনো ঘটনা ঘটে নাই, কোথাও কিছু হয় নাই, কিন্তু মামলা হয়েছে। এরকম বহু বহু বিষয় আছে, বহু বিষয় আছে, এবং এগুলো নিয়ে যদি আমরা বারবার দেখতাম যে হ্যাঁ, যদি ওভারবার্ডেন, এখানে একটু যোগ্য করে রাখতে, এটাও খুব জরুরি, যে এই সরকারের যে জিনিসটা আমি একেবারেই পছন্দ করছি না, মানে এই সরকার তো নির্বাচন দিয়ে চলে যাবে কালকে বলছে না, ওরা তো নিজেরা বলছে না যে তারা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, তারা নিজেদেরকে বলছে যে একটা ইন্টারিম গভর্নমেন্ট, এবং তারা এখন সংস্কারের আলাপ করছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, অ্যাডভাইজাররা সব ওভারবার্ডেন্ড কেন? আমি একদম সরাসরি একজন অ্যাডভাইজারের কথায় আসছি। এই মন্ত্রণালয়, বিচার আইন যে মন্ত্রণালয়, আমি মনে করি উনি একা না, ওনার একজন বা দুজন ডেপুটি নিয়ে কাজ করা উচিত, কিন্তু না, ওনার অধীনে একটা সংস্কৃতি এবং অতি বড় গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ওনার অধীনে আছে। এরকম প্রত্যেকের অধীনে অনেক বড় 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 কতগুলো মন্ত্রণালয় আছে। কেন ওনারা 20 জন নিয়ে কেন দেশ চালাবেন? ওনারা তো শুধু ইলেকশন দিয়ে যাচ্ছেন না, তার মানে কি আমি বলি যে ওনারা অনেক বেশি পাওয়ার গ্র্যাব করে রাখতে চাইছেন? আমাদের বদভ্যাস আছে, কিন্তু এই জাতির বদভ্যাস আছে, এবং ওই চেয়ারগুলোতে মনে কোনো সমস্যা আছে, যে আমি আজকে এগুলো বলছি না, আমাকে বসিয়ে দিলে আমিও মনে হয় আমাকে আরো 2টা দাও। আই ডোন্ট নো রিয়েলি, আমার আসলে বসে দেখতে ইচ্ছা কখনো কখনো হয়েছে, কিন্তু আমার ভয় পাই, কারণ যারা যারা বসেছেন এদেরকে চিনি, এরা বসে যদি আবার এরকম হয়ে যায়, আমি জানি না আমি কি করব। তো এই যে ওভারবার্ডেন হওয়া, এবং বিচারের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি যোগ করে রাখতেই চাই,
আমি নাম বলছি না, আমি খুব গুরুত্বপূর্ণ একজন ব্রিটিশ লয়ারের সাথে কয়েকদিন আগে একটা ঘটনাচক্রে বসার সুযোগ হয়েছিল। মানে বাংলাদেশে এই যে বিচার হচ্ছে, এই বিচারটা কিন্তু ইন্টারন্যাশনালি খুবই মনিটর হবে। আমরা করি না করি, যে ভারতের কথা আসলো, ভারত এটা মনিটর করে ঠিক জায়গা মতো পৌঁছে দেবে। সুতরাং আমরা কাজটা কত বড় আমরা হয়তো ধারণা করতে পারছি না। আমাদের বিচার করা এবং বিচারগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেইন করে করা, এর মধ্যে নানা রকম বিতর্ক তৈরি করতে হবে না। কিছু নিয়োগ নিয়ে, এই ক্ষেত্রে আইসিটি চিফ প্রসিকিউটরের নিয়োগ নিয়ে কেউ প্রশ্ন করছেন। আই এম নট টেলিং অ্যাবাউট হিজ এফিশিয়েন্সি, কিন্তু সরকারের খুব বিরোধী একটা রাজনৈতিক দলে উনি ছিলেন, দীর্ঘদিন সরকারকে তীব্র সমালোচনা করেছেন। এগুলো তো হয়েছে অন রেকর্ড, ইউ উইল গেট দ্য ডকুমেন্টস। সো এরকম নানান রকম আলোচনা আছে। ফলে বটম লাইন হচ্ছে এটা, আপনি সময়ের মধ্যে যা যা করা যেত তার অনেক কিছুই করেন নাই। এবং আমি একটা জিনিস যদি ইন্টারিম সরকারের কাছে চাই, সেটা হচ্ছে বিচারগুলো এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে পরবর্তীতে আর কোনো চেঞ্জ না হয়, অন্য কিছু তারা করুক না করুক। কারণ আমি অনেস্টলি বলে, একটা রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় আসে, রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক নানান যোগাযোগ, নানান সম্পর্ক থাকে। আমি একটু খুলে বলেই ফেলি, আপনাদের খারাপ লাগবে হয়তো, তারপরও বলি। মানে যে আওয়ামী লীগের লোকজনের সাথে টকশো করতে করতে না অনেকের সাথে সম্পর্ক হয়ে যায়। মানে আওয়ামী লীগের সাথে আসলে দুর্বৃত্ত বলে ফেলাই উচিত। মানে আওয়ামী লীগ করি, এটা ইটসেলফ কিন্তু ভয়ঙ্কর খারাপ কথা। এবং বাংলাদেশ বহুদিন থেকে, মানে আওয়ামী লীগ জুলাই মাসের পর করি না, এটাও কিন্তু যুক্তি না। আওয়ামী লীগকে যারা 14 সালের পর আওয়ামী লীগ করেন, আমার বিবেচনায় প্রত্যেকে ক্রিমিনাল। আই ক্যান প্রুভ ইট, আই ক্যান হ্যাভ সাম ভিডিও, আই ক্যান হ্যাভ সাম। জুলাই এসে দেখে হঠাৎ করে না আওয়ামী লীগ খারাপ, সরকারকে পদত্যাগ করতে হবে, আই এম সরি। 14 সাল বাদ দিলাম, 18 রাতের ভোটের পরও যদি আপনি আওয়ামী লীগ সমর্থন করে থাকেন। যে এই ক্ষেত্রে আমি জাস্ট একটা কথাই বলতে চাই, যে সেদিনকে কেউ একজন বলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যে 2014 পরে, বিশেষত 2018 সালের পরে যারা আওয়ামী লীগ করতে গিয়েছে এবং জুলাই মাসের আন্দোলন, তারা জুলাই মাসের আন্দোলনটাকে হয়তো হজ হিসেবে নিয়েছে। হজে যাওয়ার আগে আমরা চিন্তা করি যে হজে যাবো, আজি হয়ে ফিরে আসলে আমি আমার সব অপরাধ একদম শূন্যের গলায় নেমে যাবে। তো তো যে কথাটা বলছিলাম, যে সম্পর্ক হয়ে যায়, আওয়ামী লীগের লোকজন কিন্তু অনেকের সাথে আমার যথেষ্ট, মানে এই দুর্বৃত্তদের সাথেও ঘটনাচক্রে ব্যক্তিগতভাবে সম্পর্ক হয়ে গেছে। তো ধরুন পলিটিক্যাল গভর্নেন্সে কিন্তু ঝুঁকি তৈরি হয়। সেজন্য আমি মনে করি যে এই কাজটা তাদের জায়গা থেকে খুব এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত। কারণ একটা লিগাল প্রসিডিউর তো সোজা না, এটা হবে লোয়ার জুডিশিয়ারি আছে, হায়ার জুডিশিয়ারি আছে, কিন্তু এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত যাতে এটা থেকে ফেরত আসা না যায়, এটা অন্তত করতে। এবং আমি অন্তত শুরুটা খুব ভালো দেখছি না একেবারেই। ধন্যবাদ জাহিদ ভাই। আমরা এই পর্যায়ে দুটো প্রশ্ন নিয়ে নিব দর্শকদের থেকে। আমি এখানে একটু মানে মনে হচ্ছে আপনাদের প্রথম প্রোগ্রাম একটু সমস্যা হতে পারে, কিন্তু মনে হয় টাইমের ব্যাপারটা আপনারা মেইনটেইন করছেন না। মানে কিছুটা সমস্যা, তো আমরা সময় মতো শুরু করতে পারিনি। ঠিক আছে, কিন্তু আমাকে কিছু জিনিস অ্যাড্রেস করতেই হবে। জি জি অবশ্যই, আপনি সময়। সাইদ আমাকে যে মানে বললো যে রেসপেক্টফুলি, ও আসলে ঠিক কথা বলছে। সো আমার এখানে আসলে আর্গুমেন্ট করার কোনো অপশন নাই। আমি একটু ব্যাখ্যা করব জিনিসটা, যে আপনার এই আমাদের বাংলাদেশে নাগরিকদের অ্যাবসলিউটলি জিরো একটা মান মর্যাদায় নামায় নিয়ে আসা হয়েছে। যে আপনার নাগরিক সার্বভৌমত্ব বলতে কিচ্ছু নাই। নাগরিক বলতে আপনার যে মর্যাদা, সিভিল যে বইগুলোতে আমরা পড়ি, সেইগুলোর কোনো প্রতিফলন আপনি বাংলাদেশের মধ্যে আপনি দেখতে পাবেন না। কারণ এই কালচারটা নষ্ট করা হয়েছে দিনের পর দিন। আপনার ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়লে আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার ময়লা পরিষ্কার করেন নাই। আপনি ওভারব্রিজ এবং এই মেট্রো, এই নানান কিছু আনপ্ল্যান ভাবে করা হয়, কিন্তু আপনি রাস্তা পার হওয়ার সময় আপনার ছবি তুলে পত্রিকা ছাপায় বলবে যে আপনাদের কারণে, জনগণের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই যে দিনের পর দিন এই যে প্রোপাগান্ডা, এই যে সরকারি মানে তাদের যে এফিসিয়েন্সির অভাব এবং তাদের যে গুরুত্বের অভাব, মানুষকে নগণ্য করার যে প্রক্রিয়া, এটা দিনের পর দিন চলমান ছিল। এই কারণে মানুষ আসলে এই জিরো একটা অবস্থায় এসে, তার সার্বভৌমত্বের জায়গায় সে জিরো অবস্থানে চলে আসছে। এখন সাইদ আব্দুল্লাহর কথা অ্যাবসলিউটলি ওকে, এইটা অ্যাবসলিউটলি কারেক্ট। আমরাও মনে করি যে ইন্টারিম গভর্নমেন্ট একেবারেই ফেল, বিচারিক প্রক্রিয়া শুরু করার জায়গায় একেবারেই ফেল। কি অর্থে? প্রত্যেকটা জায়গায় আগে লোকগুলোই চলছে এবং পুলিশ প্রশাসনের যে রিফর্মের কথা, সেটা তো কোনো প্রক্রিয়া দেখাই যাচ্ছে না। অন্যদিকে দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসন আগের মুডেই চলতেছে।
মামলাগুলো যদি আপনি একটু খেয়াল করে দেখেন যে মামলাগুলো কিভাবে করা হচ্ছে, কত নেগলিজেন্ট ভাবে এবং এমন ভাবে করা হচ্ছে যাতে এই মামলাগুলো ধোপে না টিকে, ইন্টেনশনালি এটা করা হচ্ছে। এবং এটা করছে ওই পুলিশ প্রশাসন। পুলিশের তদন্ত পুলিশ কি করে করবে? এটা তো হতে পারে না, এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আর বাকি জায়গাটা হচ্ছে যে এখন আমাদের পজিশন থেকে একটা নাগরিক হিসেবে আপনি কিভাবে ভাববেন? আমাদের এখন পর্যন্ত আমরা ধারণা করছি যে পত্রপত্রিকায় এসেছে যে 800-র মতো শহীদ। আমরা কি শহীদ শব্দটার অর্থ কি আসলে অনুধাবন করতে পারি কিনা? শহীদ মানে কি? এরা প্রাণ দিয়ে দিয়েছে আমাদের জন্য যাতে আমরা ভালো থাকতে পারি। এবং এই যে 401 জনের চোখ নাই, এই জায়গাগুলো আসলে অনুধাবন করার জায়গায় আমরা নাগরিকরা দাঁড়ায় আছি যে আমাদেরকে আসলে রেসপন্সিবল ফিল করার ব্যাপার আছে, কারণ আমাদেরকে অনেক কিছু করে ফেলতে হবে। এইটা হচ্ছে ধরেন আপনি যদি একটা পেইন সিকার জায়গা থেকে পেইন সিকারের সাথে একটা দায়িত্বশীল বডি এক ধরনের তুলনা করেন, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় যে আপনি আপনার নিজেদের মর্যাদাই আপনি আর ধরে রাখতে পারছেন না। যেটা তারা করেছে, মানে রাষ্ট্রীয় পক্ষ থেকে করা হয়েছে, সরকারের পক্ষ থেকে দিনের পর দিন করা হয়েছে, সেই জায়গায় আমি এগ্রি করতেছি। জি, আমি 30 সেকেন্ড একটু উত্তরটা দেওয়া দরকার। আমি কিন্তু ব্যাপারটা যেটা বোঝানোর চেষ্টা করেছি, আমি বলি নাই যে যারা তালিকা তৈরি করার দায়িত্ব নিচ্ছে ভলান্টারি তারা ব্যারিস্টার সুমনের মতো কাজ করছে। আমি যেটা বলেছি ব্যারিস্টার সুমনরা যে কাজটা করতো তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করাটা কঠিন করে রেখে গেছে, কারণ তারা ওই আইডিওলজিটা মানুষের ভেতরে দিয়ে গেছে যে এই কাজটা গিল্টি পেপরে আমাদেরই করা উচিত। কিন্তু আমি যেটা একটা ব্যাপারে আর্গু করতে চাই, যে মুহূর্তে আমি দেখলাম দেশে একটা সমালোচনা উঠলো যে এই লিস্ট করা হচ্ছে না কেন, সমন্বয়করা কেন জেলায় জেলায় যাচ্ছে, আমার কথা তারা ইন্ডিভিজুয়াল ব্যক্তি, তারা কি করলো না করলো এটার সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। আমি চাই রাষ্ট্রের ওই ক্যাপাসিটি আছে যে তারা যে একটা তালিকা তৈরি করবে এবং পারফেক্টলি করার জন্য সরকারই একমাত্র করতে পারে। কাজেই এই দায়টা আমরা যাতে তাদের দায়টাকে কমিয়ে না দেই, বার্ডেনটা যদি আমরা না নিই, এইটা ছিল আমার আর্গুমেন্ট। ধন্যবাদ সাইদ আব্দুল্লাহ, ধন্যবাদ সামাদ শারমিন। আমি এই ব্যাপারে শুধু একটা কথা বলতে চাই। আমি সাইদের সাথে এবং আপনার সাথে দুজনের সাথেই থিওরিটিক্যালি একমত যে আপনাদের মূল কথা কি, কিছু দায় দায়িত্ব আছে সরকারের, কিছু দায় দায়িত্ব আছে সরকারের, যেমন স্বাস্থ্য বিভাগের এবং আইন শৃঙ্খলা বিভাগের অবশ্যই দায়িত্ব আছে যে জুলাই বিপ্লব বলেন এবং গত 15 বছর ঘটনার যে কোনো ইনসিডেন্টে, আজকে একটা দুর্ঘটনা বাইরে যে কোনো জায়গায় হোক সেখানে কি পরিমাণ মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, এটা তাদের দায়িত্ব। অ্যাট দ্য সেম টাইম আমি নাগরিক সংগঠন হিসেবে, আপনি নাগরিক সংগঠন হিসেবে, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো রকমের দল, কোনো চ্যারিটি সংগঠন, তারা যে কোনো লিস্ট করতেই পারে। আমি ধরেন আজকে সরকার একটা লিস্ট দিয়েছে যে 100 মানুষ এক জায়গায় প্রাণহানি হয়েছে, কিন্তু আমার ব্যক্তিগত লিস্টে 105 জন আমি পেয়েছি। আমি তখন সরকারকে প্রশ্ন করব যে 5 জন কেন আসলো না। কিন্তু যদি লিস্টটা আমি একাই করি, সেক্ষেত্রে যে আমি 100 জন করলাম, যে 5 জন বাকি থাকবে, তা তো আমার উপরে ক্ষিপ্ত হবে। নাগরিকের সাথে নাগরিকের ডিভিশনটা বাড়বে, আমাদের ব্রিজ না হয়ে আমরা ডিভাইডেড হব যদি সরকার প্রপারলি কাজ না করে। আমাদের কাজ হওয়া উচিত যে সরকার প্রপারলি ফাংশন করছে কিনা সেটা নিশ্চিত করার জন্য সরকারের প্রেসার গ্রুপ হয়ে থাকা, এটা আমি বিশ্বাস করি।